নিউ মেক্সিকো স্টেটের একটি আদালত শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য মেটাকে দায়ী করে $567 মিলিয়ন জরিমানা করেছে। একই সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কোম্পানিটিকে একাধিক বড় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেয়া রায় বিচারক ব্রায়ান বিটসাইড বলেন, মেটার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো নিউ মেক্সিকো স্টেটে জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি নিউ মেক্সিকো স্টেটের অ্যাটর্নি জেনারেল রাউল তেরেসের করা মামলার পক্ষে রায় দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে ডিজাইন করেছে যাতে শিশু ও কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আসক্ত হয়ে থাকে। পাশাপাশি শিশুদের যৌন শোষণ এবং অনলাইন নির্যাতন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোম্পানিটি ব্যর্থ হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আগামী 5 বছর মেটাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে। এর মধ্যে রয়েছে কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে মাসিক সময়সীমা নির্ধারণ, অতিরিক্ত নোটিফিকেশন সীমিত করা, প্রাপ্তবয়স্কদের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের যোগাযোগে কঠোর নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটের মাধ্যমে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু করা এবং শিশু যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ আরও কঠোরভাবে পর্যালোচনা করা। তবে মেটা জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে তাদের প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কন্টেন্ট শনাক্ত ও অপসারণে তারা ধারাবাহিকভাবে কাজ করছে। মেটার দাবি, কিশোরদের অনলাইন নিরাপত্তা রক্ষায় তাদের কার্যক্রম শক্তিশালী এবং প্রকৃত তথ্য বিকৃত করে উপস্থাপন করা অভিযোগের বিরুদ্ধে তারা আদালতে নিজেদের অবস্থান তুলে ধরবে। Hey everyone, I want to talk about something important today. Because it's time to get back to our roots around free expression on Facebook and Instagram. I started building social media to give people a voice. এটি নিউ মেক্সিকো স্টেটের করা মামলার দ্বিতীয় ধাপের রায়। চলতি বছরের মার্চে একটি জুরি সিদ্ধান্ত দেয় তরুণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের নিরাপত্তা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা স্টেটের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। সেই সময় কোম্পানিটিকে $375 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় ধাপের শুনানি প্রায় 3 সপ্তাহ ধরে চলে এবং এতে কোনো জুরি ছিল না। আদালত মূলত বিবেচনা করেন মেটার প্ল্যাটফর্ম নিউ মেক্সিকো স্টেটের আইনের অধীনে জনস্বার্থের জন্য ক্ষতিকর গণ্য হতে পারে কি না। বিশ্লেষকদের মতে এই রায় কেবল মেটার জন্যই নয়, পুরো সামাজিক মাধ্যম শিল্পের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। কারণ আমেরিকার বিভিন্ন স্টেট, শহর ও স্কুল ডিস্ট্রিক্ট ইতিমধ্যেই একই ধরনের মামলা করেছে। তাদের লক্ষ্য প্রযুক্তি কোম্পানিগুলোকে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নীতি গ্রহণে বাধ্য করা। ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণ এখন উগ্রপন্থী, প্রগতিশীল ও কমিউনিস্টদের হাতে চলে গেছে বলে দাবি করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল। মিশিগানে সেনেট প্রাইমারিতে প্রগতিশীল প্রার্থী আব্দুল এল সায়েদের বিজয়ের কথা উল্লেখ করে ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টির প্রথাগত মধ্যপন্থী ধারা এখন বিলুপ্ত। রিপাবলিকান সেনেটর অ্যাশলি মুডি এল সায়েদের সমালোচনা করে বলেন, তার নীতি শ্রমজীবী মানুষের অধিকার ক্ষুণ্ণ করবে। অন্যদিকে বিশ্লেষক ক্রিস জেনসিং মনে করেন, এল সায়েদের এই জয় প্রগতিশীলদের জন্য ঐতিহাসিক হলেও মূলধারার ডেমোক্রেটদের জন্য একটি বড় সতর্কবার্তা। মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে প্রগতিশীল প্রার্থী আব্দুল এল সায়েদের জয়ের পর আসনটি ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রেডিকশন মার্কেট ক্যালসির তথ্য মতে গত এপ্রিলে যেখানে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা ছিল 79%, তা ধসে এখন 59% নেমেছে। বিপরীতে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের জয়ের সম্ভাবনা 21% থেকে বেড়ে দাঁড়িয়েছে 41%। ফক্স নিউজের সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল দাবি করেন, ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণ এখন চরমপন্থী, প্রগতিশীল ও সমাজতন্ত্রীদের হাতে চলে গেছে। তার মতে ডেমোক্রেটিক পার্টির প্রথাগত মধ্যপন্থী ধারা এখন বিলুপ্ত। রিপাবলিকান সেনেটর অ্যাশলি মুডির অভিযোগ, দলটির এই প্রগতিশীল নীতি সাধারণ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেবে। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, ডেমোক্রেটরা সোশ্যালিস্টদের নীতি বাস্তবায়ন করছে, যা সামরিক বাজেট হ্রাস, সীমান্তে বাধা সৃষ্টি ও সরকার অচল করার মতো সিদ্ধান্ত উস্কে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অ্যান্থনি জার্কার মনে করেন, এল সায়েদের জয় ডেমোক্রেটিক পার্টি নীতিগত পরিবর্তনের জন্য বড় আভাস।
বিশ্লেষক ক্রিস জ্যানসিং মনে করেন এল সাইদের এই জয় প্রগতিশীলদের জন্য ঐতিহাসিক হলেও মূলধারার ডেমোক্র্যাটদের জন্য একটি বড় সতর্কবার্তা। তার মতে এল সাইদ প্রচলিত ব্যবস্থার উপর সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়েছে। নভেম্বরে নির্বাচনের আগে দলের বিভেদ দূর করা এবং ইসরায়েল নীতি নিয়ে ইহুদিদের পাশাপাশি কৃষ্ণাঙ্গ ভোটারদের আস্থা ফেরানোটাই এল সাইদের প্রধান প্রতিবন্ধকতা হবে বলে মনে করছেন এই বিশ্লেষক। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার প্রস্তাব অনুমোদন করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটি। বৃহস্পতিবার দলীয় লাইনে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাশ হয়। রিপাবলিকানদের অভিযোগ, বাইডেন প্রশাসনের করোনা মহামারী মোকাবেলা সংক্রান্ত শুনানিতে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ফাউচি। প্রস্তাবটি অনুমোদনের পর সেটি জাস্টিস ডিপার্টমেন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ার র্যান্ড পল। গত সপ্তাহে সেনেটের শুনানিতে ডক্টর অ্যান্থনি ফাউচি সংবিধানের ৫ম সংশোধনীর অধিকার প্রয়োগের মাধ্যমে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। ফাউচির এমন অবস্থানের পরই তার বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার ঘোষণা দেন সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ার সেনেটর র্যান্ড পল। বৃহস্পতিবার দলীয় লাইনে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি অনুমোদন করে কমিটি। উপস্থিত সেনেটরদের মধ্যে ৮ জন পক্ষে এবং ৫ জন বিপক্ষে ভোট দেন। এছাড়া প্রক্সির মাধ্যমে আরও 2টি বিরোধী ভোট রেকর্ড করা হয়। রিপাবলিকান সেনেটরদের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আগাম নিঃশর্ত ক্ষমা পাওয়ায় ডক্টর ফাউচি ৫ম সংশোধনীর সুযোগ নিতে পারেন না। তাদের অভিযোগ, খুবই সাধারণ প্রশ্নেরও জবাব না দিয়ে কংগ্রেসের তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন তিনি। অন্যদিকে কমিটির র্যাঙ্কিং মেম্বার সেনেটর গ্যারি পিটার্স অভিযোগ করেন, তদন্তটি একপাক্ষিকভাবে পরিচালিত হয়েছে এবং এতে দীর্ঘদিনের সাংবিধানিক সুরক্ষাকে উপেক্ষা করা হচ্ছে। পিটার্স আরও বলেন, কংগ্রেস অবমাননার অভিযোগ ডক্টর ফাউচিকে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য করবে না। এটি কেবল একটি শাস্তিমূলক ব্যবস্থা এবং এতে কমিটির তদন্তেও কোনো অগ্রগতি হবে না। ডেমোক্রেটিক সেনেটর ম্যাগি হাসান বলেন, সংবিধানের ৫ম সংশোধনীর অধিকার ব্যবহার করাকে কংগ্রেস অবমাননার ভিত্তি হিসেবে গণ্য করা হলে ভবিষ্যতে অনেকেই কংগ্রেসের তদন্তে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে নিরুৎসাহিত হতে পারেন। আরেক ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল ভোট স্থগিত রেখে প্রথমে ফাউচির আইনজীবীর বক্তব্য শোনার আহ্বান জানান। তার দাবি, ফাউচির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ আনার আশঙ্কা ছিল, তাই আইনজীবীর পরামর্শেই তিনি সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন। ভোট শেষে কমিটির চেয়ার র্যান্ড পল জানান, সাধারণ নিয়মে কংগ্রেস অবমাননার এ ধরনের প্রস্তাব পূর্ণাঙ্গ সেনেটে যাওয়ার কথা, যেখানে এটি অনুমোদনের জন্য প্রয়োজন হয় ৬০ ভোট। তবে তিনি অপেক্ষা না করে প্রস্তাবটি সরাসরি জাস্টিস ডিপার্টমেন্ট এবং ওয়াশিংটন ডিসির ইউএস অ্যাটর্নির দপ্তরে পাঠানোর ঘোষণা দেন। অন্যদিকে ডক্টর ফাউচির আইনজীবী ডেভিড শার্টলার এক বিবৃতিতে এই ভোটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক বলে অভিহিত করেছেন। তার দাবি, সাংবিধানিক অধিকার প্রয়োগ করায় ডক্টর ফাউচিকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা এবং বার্থ ট্যুরিজম বন্ধে 2টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, নতুন পদক্ষেপে জন্মসূত্রে নাগরিকত্বের অযোগ্য ব্যক্তিদের আওতা বাড়ানোর পাশাপাশি শুধু সন্তানের আমেরিকান নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পর্যটক হিসেবে দেশটিতে আসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে পলিসিলিকন শিল্প নিয়েও আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টায় নতুন পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 2টি নির্বাহী আদেশে সই করে তিনি বলেন, সুপ্রিম কোর্টে আগের উদ্যোগ বাধার মুখে পড়ার পর প্রশাসন এখন প্রয়োজনীয় সমন্বয় করছে। Dealing with on birthright citizenship, we had a very unfortunate decision in the Supreme Court concerning birthright. It was close, but a very, very unfortunate decision. ট্রাম্পের দাবি, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগকে কেন্দ্র করে ধনী বিদেশিদের জন্য ব্যবসা গড়ে উঠেছে, যা এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল না। Wealthy people are building businesses around birthright citizenship. That's not the way it's supposed to work. It's a disgrace. They're buying their way in. হোয়াইট হাউস ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান, প্রথম নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের অযোগ্য ব্যক্তিদের সংজ্ঞা সম্প্রসারণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এর আওতায় আমেরিকার এলিয়েন এনিমি, বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং বিদেশি সরকারের হয়ে তৎপর কিছু শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। To sign first an executive order using the new ruling the Supreme Court issued
to expand the definitions of people who are ineligible for birthright citizenship. তৃতীয় পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন মিলার। তিনি বলেন, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো বার্থ ট্যুরিজম নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার দাবি, কিছু মানুষ পর্যটনের কথা বলে আমেরিকায় এলেও প্রকৃত উদ্দেশ্য থাকে সেখানে সন্তান জন্ম দিয়ে নবজাতকের জন্য স্বয়ংক্রিয় নাগরিকত্ব নিশ্চিত করা। This order takes a number of different actions intended to combat those sorts of organized practices. We look very heavily at denying visas. হোয়াইট হাউস কর্মকর্তা উইল শার্ফ জানান, বার্থ ট্যুরিজমে জড়িত সন্দেহভাজন বাবা মা এবং এই ধরনের কার্যক্রমে সংগঠকদের ভিসা প্রত্যাখ্যানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাও ব্যবস্থা নেবে। তার দাবি, এসব পদক্ষেপ বিদ্যমান আইনি ক্ষমতার মধ্যে রয়েছে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক নয়। I'll tell you right now, hundreds of thousands, okay? Hundreds of thousands. You have one man came in with a family, said he had 56 children. Another one came in, they said they had 98 children. এরপর ট্রাম্প দাবি করেন, শত শত হাজার মানুষ বার্থ ট্যুরিজমের সুযোগ নিচ্ছে, তবে এর কোনো সরকারি হিসেব নেই। 2020 সালে অভিবাসন কমানোর পক্ষে সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের এক হিসেবে 2016 থেকে 2017 সালের এক বছরে প্রায় 20 থেকে 25 হাজার মা বার্থ ট্যুরিজমের উদ্দেশ্যে আমেরিকায় এসেছিলেন। Silicon wafers that become the AI chips and the chips that are in our phones and everything. একই দিনে পলিসিকন শিল্প নিয়ে পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেন, পলিসিলিকন থেকে তৈরি সিলিকন ওয়েফার, এআই চিপ সহ বিভিন্ন সেমিকন্ডাক্টরের গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন পদক্ষেপের লক্ষ্য আমেরিকার ভেতরেই এসব সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং চায়নার কম দামে পণ্যের প্রতিযোগিতা ঠেকানো। Unbelievable business. Chips will have a big percentage of the chip business by the time I leave office. প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার প্রশাসন বড় পরিসরে চিপ শিল্প আমেরিকায় ফিরিয়ে আনছে। দায়িত্ব ছাড়া সময় নাগাদ বৈশ্বিক চিপ ব্যবসার বড় একটি অংশ আমেরিকার হাতে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ভোটারদের মূল বিবেচনার বিষয় হবে বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের বিতর্কিত অর্থনৈতিক নীতি ডেমোক্রেটদের জয়ের পথ সহজ করছে। রাজনৈতিক বিশ্লেষক জেইসন জনসন মনে করেন, তরুণ ভোটাররা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ। ডেমোক্রেটিক কৌশলবিদ জুলি রগিন্সকি মনে করেন, অভ্যন্তরীণ বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে ডেমোক্রেটরা ঝুঁকিতে পড়বেন। এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে মূল বিবেচনার বিষয় হবে দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান ব্যয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি। ওয়ারেন উল্লেখ করেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিলেও দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা খরচ, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারেননি। সাধারণ মানুষ যখন আর্থিক সংকটে ভুগছে, ট্রাম্প ও তার অনুসারীরা তখন ক্রিপ্টো খাত থেকে মোটা অঙ্কের ফায়দা লুটছেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে ট্রাম্পের এই বিতর্কিত নীতিই মূলত ডেমোক্র্যাটদের জয়ের পথ সহজ করেছে। তবে ডেমোক্রেটিক কৌশলবিদ জুলি রিগেন্সকি উল্লেখ করেন, মিশিগানে অর্ধেকের বেশি ডেমোক্রেটিক ভোটার প্রাইমারিতে এল সাইদকে ভোট দেননি। তাই বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। রিপাবলিকান কৌশলবিদ সুজান দেল পার্সিও মনে করেন, নির্বাচনের জয় নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের শুধুমাত্র আদর্শের উপর নির্ভর না করে কৌশলগতভাবে ভোটারদের কাছে পৌঁছাতে হবে, বিশেষ করে যেসব ভোটারদের সমর্থন এখনও নিশ্চিত হয়নি। মর্গান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন জনসন মনে করেন, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও স্বাস্থ্য খাতের খরচ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরার কারণেই এল সাইদ ভোটারদের আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ডেভ ওয়েগেলের মতে, ডেমোক্রেটিক ভোটাররা প্রথাগত নেতাদের চেয়ে লড়াকু মানসিকতার প্রার্থীদের বেশি পছন্দ করছেন। তারা মনে করছেন, অর্থনৈতিক সংকট নিরসনে বর্তমান নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাই তারা পরিবর্তন চাইছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ পিটার বেকার মনে করেন, ডেমোক্রেটিক পার্টিতে বর্তমানে জাতীয় পর্যায়ে এমন কোনো নেতা নেই যিনি দলকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারেন। দলটি মূলত ট্রাম্প বিরোধী মনোভাবের উপর ভিত্তি করে টিকে আছে, যা ভবিষ্যতের জন্য যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও তিনি এখনও রিপাবলিকান ভোটারদের সবচেয়ে বড় সংগঠক। দেশের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাওয়ার তথ্য ফাঁস হয় ক্ষুব্ধ প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এই ধরনের তথ্য প্রকাশ ইরানের সাথে চলমান আলোচনায় আমেরিকাকে দুর্বল করে তুলছে। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে গত সপ্তাহের ক্যাবিনেট বৈঠকে বিষয়টি নিয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এই কথা জানিয়েছে। তবে বৃহস্পতিবার হেগসেথের উপর অসন্তোষ খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন আমেরিকার কাছে ব্যাপক অস্ত্রের মজুদ রয়েছে। ইরানের সাথে চলমান সংঘাত এবং সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যে দেশের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে আসার তথ্য ফাঁস হওয়ায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সংবাদ মাধ্যমে সমরাস্ত্রের ঘাটতির খবর প্রকাশ পাওয়ায় আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের প্রতি ক্ষোভ জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম একথা জানিয়েছে। ওয়াশিংটন প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশ করে। এই খবর প্রকাশের পর ওয়াশিংটন পোস্টের ওপর চড়াও হন ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এটিকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দেন তিনি। ট্রাম্প বলেন হেগসেথের কাজে তিনি খুবই খুশি। ভেনেজুয়েলা ও ইরানে সামরিক অভিযানে হেগসেথ খুব ভালো ভূমিকা রেখেছেন দাবি করে ওয়াশিংটন পোস্টের এমন খবর প্রকাশ রাষ্ট্রদ্রোহিতা শামিল বলে অভিহিত করেন ট্রাম্প। একই দিন ট্রুথ সোশ্যালের আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন দেশে বিপুল পরিমাণ সামরিক অস্ত্রের মজুত রয়েছে এবং প্রতিরক্ষা কোম্পানিগুলো দ্রুত নতুন কারখানা তৈরি করছে। পাশাপাশি এমন তথ্য ফাঁসের পেছনে জড়িতদের কারাগারে পাঠানোরও হুমকি দিয়েছেন তিনি। বিশ্লেষক টম নিকোলাস মনে করেন ট্রাম্প প্রশাসনের কোনো কার্যকর রণকৌশল নেই। তারা যুদ্ধের ময়দানে একই ভুল বারবার করছে, যার ফলে দেশের সামরিক সম্পদের অপচয় হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক টিম ওব্রায়ানের মতে বিষয়টি নিয়ে প্রশাসনের অন্দরমহলে বড় ধরনের বিভাজন তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে হয়তো ভুল তথ্য দেওয়া হচ্ছে অথবা ট্রাম্প নিজেই সঠিক তথ্য উপেক্ষা করছেন। তিনি বলেন ইরান যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম অপচয় করেছে পেন্টাগন। কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো স্টিফেন কুকের মতে আমেরিকার মধ্যপ্রাচ্যের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের সুরক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর আমেরিকার হাতে নেই, যার ফলে আলোচনায় সুবিধাজনক অবস্থানে চলে এসেছে ইরান। তিনি সতর্ক করে বলেন প্রতিরক্ষার এমন দুর্বলতা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে চায়না ও রাশিয়ার মতো আমেরিকার প্রতিপক্ষকে উৎসাহিত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিকে দেশের ইতিহাসের সেরা বলে দাবি করলেও জনমত জরিপে উঠে আসছে ভিন্ন চিত্র। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের অর্থনৈতিক দাবির সঙ্গে ভোটারদের বাস্তব অভিজ্ঞতার ব্যবধান এবং মধ্যবর্তী নির্বাচনে সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষকরা। সাংবাদিক ও বিশ্লেষক অ্যালেক্স ওয়াগনার বলেন, সাম্প্রতিক জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ও অর্থনীতি পরিচালনা নিয়ে জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। অথচ লাস ভেগাসের এক সমাবেশে ট্রাম্প অর্থনীতিকে ইতিহাসের সেরা বলে দাবি করেন এবং নেতিবাচক জরিপকে ভুয়া বলে উড়িয়ে দেন। একই সমাবেশে তিনি নর্থ ক্যারোলাইনার সেনেট প্রার্থী মাইকেল ওয়াটলিকে ভুল করে নেভাডার গভর্নর প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। ডেমোক্রেটিক কৌশলবিদ লিজ স্মিথ বলেন, এমন ভুল শুধু রাজনৈতিক নয়, ট্রাম্পের মনোযোগ ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলে। তার মতে নেভাডায় পর্যটন কমে যাওয়া এবং স্থানীয় অর্থনীতির চাপ রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডেভিড ড্রাকার বলেন, প্রেসিডেন্টরা সাধারণত অর্থনীতির দুর্বলতা স্বীকার করতে চান না, কিন্তু ভোটাররা যদি মনে করেন তাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠছে, তাহলে পরিসংখ্যান দিয়ে সেই অনুভূতি বদলানো যায় না। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস উপদেষ্টা মাইক নেলিস বলেন, অনেক ভোটার মনে করছেন ট্রাম্প তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার অভিযোগ, শুল্ক নীতি ও ইরান যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের ব্যয় আরও বাড়িয়েছে। ওহাইওর কয়েকজন বাসিন্দা বলেন, জ্বালানি, বাজার ও বাসা ভাড়ার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা সারা ম্যাথিউস বলেন, ট্রাম্প এমন উপদেষ্টাদের ঘিরে রেখেছেন যারা তাকে শুধু ইতিবাচক কথাই শোনান, ফলে সাধারণ মানুষের প্রকৃত সমস্যার সঙ্গে তার দূরত্ব বেড়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক রিচার্ড উলফের মতে অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষ নিজের পকেট দিয়েই বিচার করে। সরকারি পরিসংখ্যান ভালো হলেও বাজারের বাস্তবতা ভিন্ন হলে ভোটাররা সেটিই গুরুত্ব দেন। রাজনৈতিক কৌশলবিদ অ্যালেক্স হাকেজ বলেন, সাম্প্রতিক জরিপে প্রথমবারের মতো প্রায় এক দশকের মধ্যে অর্থনীতি ইস্যুতে ডেমোক্রেটদের প্রতি ভোটারদের আস্থা রিপাবলিকানদের চেয়ে সামান্য এগিয়েছে। অনেকের অভিযোগ, ট্রাম্প মূল্যস্ফীতির বদলে অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত। এফবিআই এর সাবেক অ্যাক্টিং ডিরেক্টর ব্রায়ান ড্রিসকল বলেন, ডেমোক্রেটদের শুধু ট্রাম্পের সমালোচনা করলেই হবে না, বরং তাদের বাস্তবসম্মত পরিকল্পনাও স্পষ্টভাবে ভোটারদের সামনে তুলে ধরতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।